চেষ্টা করেন। দেখেন, বাংলা টু ইংলিশ সেন্টেন্স অর আর্টিকেল ট্রান্সলেশন, আমরা এই ট্রান্সলেশনে অনেক প্রবলেম ফেস করি। একটা সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলে সাবজেক্ট কোনটা হবে, সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, এগুলো আমরা ভালোভাবে বুঝি না। তো যারা ট্রান্সলেশনে একদমই দুর্বল, বিশেষ করে নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স ট্রান্সলেশন, যেটা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট রিলেটেড এক্সাম, কম্পিটিটিভ এক্সামগুলোতে এসে থাকে। এছাড়াও আমি আবারও বলে রাখছি আপনাদের, আমার এই ক্লাসগুলো আমি সেভাবেই সাজিয়েছি, ডিজাইন করেছি, এগুলো যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউসওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার। আমি আগে রাইটিং নিয়ে কথা বলবো, ট্রান্সলেশনের পার্টটা নিয়ে কথা বলবো, দেন আমি স্পিকিং প্লাস কনভারসেশন প্র্যাকটিসের পার্ট নিয়ে কথা বলবো। তো লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আশা করি আপনার সময়টা বৃথা যাবে না, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। একদম প্র্যাকটিক্যাল ওয়েতে প্রত্যেকটা বিষয় আপনি আজকের এই ক্লাসটি থেকে শিখতে পারবেন। তো দেখেন, যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এর আগে আপনারা যারা আমার ফ্রি ক্লাসগুলো করেছেন, আমার ক্লাসে অ্যাটেন্ড করেছেন, তারা জানেন যে আমি প্রতিটা ক্লাসের শুরুতে স্ট্রাকচারটা নিয়ে কথা বলতাম, যে আমরা অনেকেই মনে করি যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তার প্র্যাকটিক্যাল স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাট না, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। লাস্টে অবজেক্ট হবে না, এখানে এক্সটেনশন হবে, অর্থাৎ অতিরিক্ত অংশ। অর্থাৎ এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার হতে পারে। তো এগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে, যে হুইচ অন ইজ কমপ্লিমেন্ট, হ্যাঁ, হাউ ক্যান উই গেট অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর হাউ ক্যান উই গেট অবজেক্ট, এটা আমাদের জানতে হবে। যেটা নিয়ে আমি কথা বলবো, জাস্ট দেখতে থাকেন। এবার বলছে দেখেন, রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে। ফর্মুলাগুলো কি? বলছে প্রথমেই সাবজেক্ট বের করতে হবে। আমি যদি স্টেপ বাই স্টেপ দেখি, আমার একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সবার আগে, একদম ফার্স্টে, শুরুতে কিসের প্রয়োজন হয়? সাবজেক্টের। প্রথমে কি হবে? সাবজেক্ট। এরপর ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে, অর্থাৎ ওই যে সাবজেক্ট, ওই সাবজেক্ট কোন কাজটা করছে, সেটাই হচ্ছে ভার্ব। যেমন রিপন ফুটবল খেলছে, অর্থাৎ রিপন কি করছে? খেলছে, ওই খেলা শব্দটা ভার্ব। এরপর অবজেক্ট বের করার জন্য, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়? কোন বাক্যের ভার্বকে কাকে প্রশ্ন করবেন? ভার্বকে। যদি হোয়াট অ্যান্ড হুম, মনে রাখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে এটাকে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট বলে, এবং হুম দ্বারা কোশ্চেন করলে ইনডিরেক্ট অথবা ইনডাইরেক্টও বলা যায়, বা ব্যক্তিবাচক অবজেক্ট বলে। কোনো কোনো বাক্যে একটা অবজেক্টও থাকে অথবা দুটোও থাকে। অবজেক্ট যদি না থাকে, বাকি অংশ অ্যাডভার্ব হয়। এই অ্যাডভার্ব গুলো কি জানেন? কোনো বাক্যের ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, অর্থাৎ কোথায়, কখন, কেন, কিভাবে, এই ধরনের ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করলে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব পাওয়া যায়। এছাড়া আমরা কনজাংশন বা কানেক্টরের ব্যবহার করে থাকি একটা কমপ্লিট সেন্টেন্স ট্রান্সলেশন করার জন্য। তো আসুন আমরা একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স যদি দেখি, তাহলে বিষয়গুলো বুঝতে পারবো। দেখেন, এখানে একটি বাক্য দেওয়া আছে, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এখন এই বাক্যটি আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন? এই বাক্যটি ট্রান্সলেট করার অ্যাকচুয়াল ওয়েটা কি, এটা কি আমরা বুঝি? সবার আগে আমাদের কিসের প্রয়োজন? সাবজেক্টে। সাবজেক্ট কোথায় থাকে? অনেকে মনে করে একদম একটা বাক্যের শুরুর ওয়ার্ডই সাবজেক্ট, যেমন এখানে শুরুতে আছে দেশের উন্নয়নের, তাহলে এটা কি সাবজেক্ট হবে? না, কোনোভাবেই কিন্তু এটা সাবজেক্ট হবে না। যে দেশের উন্নয়নের, এটা কিন্তু কোনো সাবজেক্ট না। আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। তাহলে আমার সাবজেক্ট কি? সাবজেক্ট আমরা কিভাবে পাবো? কারা কাজটা করছে, কাদের দ্বারা হচ্ছে? নারীরা। মূলত সাবজেক্ট হচ্ছে এইটা। অর্থাৎ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে মূলত সাবজেক্টটা পাওয়া যায়। তাহলে কারা করছে? নারীরা। তাহলে আমার সাবজেক্টটা কি? উইমেন। দেখেন, WOMEN, এই স্পেলিং একই, বাট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ একটা নারীকে বোঝায়, তাহলে ওমেন। কিন্তু যদি প্লুরাল হয়, একই স্পেলিং থাকবে, প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়, উইমেন, উইমেন, উইমেন। ওকে, নারীরা। এবার দেখেন, প্রতিটা বাংলা বাক্যে ভার্ব কিন্তু লাস্টে থাকে।
আবারও বলছি, প্রতিটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, জাস্ট এই একটা ওলট পালটের কারণে আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না বা ফ্রি হ্যান্ডে লিখতে পারি না। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, সেটা স্পোকেন ইংলিশ হোক বা ফ্রি হ্যান্ড রাইটিং হোক, আমাদের মেইন প্রবলেম হচ্ছে এই জায়গায়। আমাদের মাদার টাং বাংলা, আমরা যখন বাংলায় কথা বলি তখন আমরা ভার্ব লাস্টে ইউজ করি, ভার্ব বাংলায় লাস্টে ব্যবহৃত হয়। ইভেন তামিল, তেলেগু, হিন্দি, আমাদের পারিপার্শ্বিক যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেখানেও ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। যদি এইটা না হতো, ইংলিশে যদি ভার্বটা লাস্টে থাকতো, তাহলে আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যেত। দেখবেন আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজ অনেকটা বুঝবেন, তামিল, তেলেগু এই ল্যাঙ্গুয়েজ আপনি 2, 4 বার 5 বার শুনলে অনেকটা বুঝবেন, বাট ইংলিশটা কিন্তু বাংলার সাথে ওইভাবে ম্যাচ করে না, ওইভাবে কানেক্টেড না। ইংলিশ স্প্যানিশের সাথে কানেক্টেড। তো আপনাদের এই জায়গাটা বুঝতে হবে, আমাদের মাদার টাং বাংলা, যখনই আপনি কোনো কিছু ইংলিশে লিখতে যাবেন বা বলতে যাবেন, দেখবেন ব্রেনে আগে বাংলাটা চলে আসে। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সেটাকে কনভার্ট করে আমরা সাজিয়ে গুছিয়ে টেন্স ধরে এটা ওটা করে ইংলিশে লেখার বা বলার চেষ্টা করি। বাট আপনি যখন ইংলিশে সেন্টেন্স তৈরি করবেন, যদি এই বিষয়টা ব্রেনে রাখতে পারেন যে আমি ভার্বটাকে সাবজেক্টের পরে ইউজ করব, তাহলে খুব সহজ হয়ে যায় ল্যাঙ্গুয়েজটা। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তাহলে এখানে ভার্ব কোনটা? রাখছে। দেখেন একদম লাস্টের যে ওয়ার্ড রাখছে, এই কথাটা মূলত ভার্ব। তাহলে এই কথাটা ইংলিশে এই উইমেনের পরে নিয়ে আসতে হবে। তাহলে রাখা, এটা কিপ, রাখছে। তাহলে এই বাংলা দেখে আবার আপনাকে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা কোন টেন্সে লেখা আছে বলতে পারবেন কেউ? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। কিন্তু কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ উইমেন। এবার তাহলে ভার্বটা কি? সাবজেক্টটা যেহেতু প্লুরাল, আর কিপিং। আমি যদি বলি রাখে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। রেখেছিল, পাস্ট ইনডিফিনিট। রাখতেছিল, পাস্ট কন্টিনিউয়াস। রাখবে, ফিউচার ইনডিফিনিট। রাখতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। রেখে থাকবে, ফিউচার পারফেক্ট। বাংলা দেখে টেন্স ধরা শিখতে হবে। যদি এটা ধরতে পারেন, তাহলে সঠিক ফর্মটা আপনি ইউজ করতে পারবেন। আর সাবজেক্টের পর টেন্স অনুযায়ী যদি ভার্বের সঠিক ফর্মটা আপনি ব্যবহার করতে না পারেন, আপনার সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল। বাট যদি সাবজেক্ট আর ভার্ব কেউ সঠিকভাবে লিখতে পারে, তাহলে এক্সটেনশনের পার্টে যদি কোনো ভুলও হয়, সেটা মেজর কোনো মিস্টেক হয় না। কিন্তু ভার্বের এই জায়গাটা, এই আর কিপিং না লিখে আপনি এই জায়গায় অন্য যে কোনো কিছু লিখলে আপনার মিনিংটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। বাট এইটুকু যদি কেউ ঠিকভাবে লিখতে পারে, এই সাবজেক্ট উইমেন আর ভার্ব হচ্ছে কিপিং, এতটুকু কেউ ঠিকভাবে লিখতে লিখতে পারলে তার আর সমস্যা হয় না। এবার লাস্টে কি করবেন জানেন? সাবজেক্ট আর ভার্ব বসানোর পর একটা ম্যাজিক ট্রিক্স হচ্ছে বা স্ট্র্যাটেজি, কৌশল বা টেকনিক হচ্ছে, বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয় যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। আই রিপিট ইট, যখন আপনি কোনো বাংলা বাক্য থেকে ইংলিশ বাক্যে আসবেন, সেন্টেন্স ট্রান্সলেট করবেন ফ্রম বাংলা টু ইংলিশ, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট, দেন ইউ হ্যাভ টু ইউজ ভার্ব অ্যাকর্ডিং টু কারেক্ট স্ট্রাকচার অফ টেন্স। ভার্ব বসানোর পর বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয়, ফ্রেজ ধরে ধরে। ফ্রেজ বোঝেন? এক গুচ্ছ ওয়ার্ড ফ্রেজ, বাংলায় ফ্রেজ ধরা শিখতে হয়। যেমন রাখছে, এবার কি রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এই অংশটা আমরা আগে বসাবো। তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবো। দেয়ার, বোঝার চেষ্টা করেন, সাইন অফ স্কিল অ্যান্ড স্কিল, যোগ্যতা ও দক্ষতা। তাহলে দক্ষতা স্কিল, যোগ্যতা কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন। তাহলে বলেন তো কি বললাম? কি রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এটা হচ্ছে অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। এইবার দেখেন, প্রতিটি ক্ষেত্রে এই অংশটা বসাবেন। তারপর দেশের উন্নয়নের, তাহলে আমি কোন দিক থেকে আসলাম? লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসলাম, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর। তাহলে প্রতিটি ক্ষেত্রে, ক্ষেত্র প্লেস জায়গাকে ইন্ডিকেট করছে, ক্ষেত্রে এই যে একটা এ কার আছে না, একটা প্লেস কে ইন্ডিকেট করছে না, এখানে একটা ইন প্রেপোজিশন বসবে, ইন এভরি সেক্টর, ইন এভরি সেক্টর, ইন এভরি সেক্টর। এরপর দেশের উন্নয়নের, এটা এইভাবে বলা যায়, দেশের র অফ মানে এর, দেশের উন্নয়নের, তাহলে অফ দা কান্ট্রি, দেশের, সিও ইউ, সিও ইউ ইউ এন টি আর ওয়াই, অফ দা কান্ট্রি, দেশের উন্নয়নের, উন্নয়নের, কান্ট্রিজ ডেভেলপমেন্ট।
অথবা আমরা জাস্ট এভাবেও বলতে পারি অফ দ্য ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, এভাবেও বলা যায়, সমস্যা নেই। এই পার্টটুকুতে কোনো প্রবলেম না। জাস্ট লাস্টের দিক থেকে ফ্রেজ ধরে ধরে ফার্স্টের দিকে আসবেন, ভিতর থেকে কিছু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হয়, আর কিছু না। মেইনলি ফোকাসটা রাখতে হয় যখন আপনি ট্রান্সলেশন পার্টে আসবেন, ট্রান্সলেশন করবেন বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স, ফোকাসটা রাখতে হয় সাবজেক্ট এবং ভার্বের উপর। এই জায়গাটা কেউ ভালোভাবে বুঝতে পারলে, এই জায়গাটায় কেউ ভালোভাবে ফোকাস রাখতে পারলে তার মেইনলি প্রবলেম হয় না। দেখেন আপনারা বোঝেন কিনা, women are keeping their sign of skill and qualification in every sector of the country's development. এই দেখেন, এখানে প্রত্যেকটা অংশ ভাগ ভাগ করে দেওয়া আছে। আমি যখন আপনাদের এই পিডিএফ ফাইলটা প্রোভাইড করব, আপনারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের এই ট্রান্সলেশন নিয়ে কোনো ধরনের প্রবলেম আর ফেস করতে হবে না। স্টেপ 1, সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন কে রাখছে। উত্তর কি? মহিলারা, উইমেন, উইমেন। এবার কি করছে তারা? রাখছে। তাহলে এটা হচ্ছে আমার ভার্ব, রাখা শব্দটা ভার্ব, কিপ। এরপর অবজেক্ট বের করতে হবে কি বা কাকে দিয়ে, যে কি রাখছে তারা, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। তাহলে দেখেন আমার সাবজেক্ট ভার্ব অবজেক্টটা কি? উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। পরবর্তী ধাপ হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজের ব্যবহার করা। যেমন এক্সটেনশন পার্টে আমরা কি কি বসাচ্ছি? প্রতিটি ক্ষেত্রে। এই প্রতিটি ক্ষেত্রে ইংলিশটা কি হবে? ইন এভরি সেক্টর। মনে রাখবেন প্লেস কি ইন্ডিকেট করলে, যে ক্ষেত্র একটা প্লেস না, ইন প্রেপোজিশনটা বসাতে হয়। দেশের উন্নয়নের, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। এরপর দেখেন সম্পূর্ণ সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, উইমেন আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরে আমরা আরেকটি বাক্য দেখব। এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখলে আমরা অ্যান্সারটা দেখবো না, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে না। অ্যান্সারটা না দেখলে আপনারা বিষয়টা ভালোভাবে ধরতে পারবেন। প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানে সরকারি আহ প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। দেখেন, যারা আমার ফ্রি ক্লাস করছিলেন, আমি আপনাদের মনে আছে কিনা জানি না, ইন্ট্রোডাকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের উপর একটা ক্লাস নিয়েছিলাম, হয়তো আপনারা মনে করতে পারেন। বাংলায় কেউ পার্টস অফ স্পিচ ধরতে পারেন? পার্টস অফ স্পিচ কি? একটা সেন্টেন্স বা বাক্যের ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। আর এক গুচ্ছ ওয়ার্ড হলে সেটাকে আমরা বলি ফ্রেজ। ফ্রেজ, প্রোনাউন বাদে অন্য সবগুলো পার্টস অফ স্পিচের ফ্রেজ আছে। নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অ্যাডভার্ব ফ্রেজ আছে, প্রিপোজিশন ফ্রেজ আছে। মানে ফ্রেজ মানে কি বুঝতে পারেন? দেখেন, এই যে বোঝার চেষ্টা করেন, এইখানে তো প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। যেমন উইমেন, এটা আমার নাউন, এই আর, এটা আমার অক্সিলারি ভার্ব, কিপিং এটা আমার মেইন ভার্ব। বাট একসাথে যদি বলি আর কিপিং, তাহলে এইটাকে বলা হয় ভার্ব ফ্রেজ। আমার কথা বুঝতে পারছেন? আরটাও একটা ভার্ব, এটা একটা পার্টস অফ স্পিচ, কিপিং একটা ভার্ব, এটা একটা পার্টস অফ স্পিচ। বাট একসাথে আর কিপিং, এটা কি? ভার্ব ফ্রেজ। এবার দেখেন দেয়ার, আমি যদি এটাকে আলাদাভাবে ধরি, এটা আমার একটা প্রোনাউন, কিন্তু অ্যাজেক্টিভ, মানে পজিটিভ অ্যাজেক্টিভ। এই দেয়ার শব্দটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এই দেয়ার শব্দটা কিন্তু এখানে পজিটিভ অ্যাজেক্টিভ। সাইন, এটা হচ্ছে আমার নাউন। তাহলে একসাথে বলি, যদি বলি দেয়ার সাইন, তাহলে এটা আবার নাউন ফ্রেজ। একসাথে যদি বলি দেয়ার সাইন অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন, এতটুকু বললে এটা আমার নাউন ফ্রেজ। অর্থাৎ এই বিষয়টা বুঝতে হবে, মানে ইন এভরি সেক্টর, মানে এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এই এই ওয়ার্ডটা একা, উইমেন শব্দটা একা, আবার এই আর কিপিং, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এই দেয়ার সাইন অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন, এখানে এই 6-7টা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এইটা বুঝতে হয় যে কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড। অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, এই 4টা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এই কানেকশনটা বুঝতে হয়। যেমন আমরা যদি বাংলায় বাংলায় এটা আমরা বোঝার চেষ্টা করি, যেমন দেখেন প্রশাসনে, এটা একা, বোঝার চেষ্টা করেন। সঠিক জবাবদিহিতা না থাকায়, এই 4টা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এই যে এই কানেকশনটা বুঝতে হয়। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই 3টা ওয়ার্ড কানেক্টেড। কর্মচারীগণ, এটা একা, তাদের দায়িত্ব, এই 2টা ওয়ার্ড কানেক্টেড। সঠিকভাবে,
এটা একা, পালন করে না, এটা তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। তাহলে পালন করে না, এটা কি বলেন তো? ভার্ব। আমি কি বলছি বলেন তো, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে। বাট ইংলিশে ভার্ব কোথায় থাকবে? সাবজেক্টের পরে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? প্রশাসন না। কারা কাজ করে না? কারা? হু? কর্মচারীগণ। তাহলে সাবজেক্ট কি হবে? দা এমপ্লয়িজ। দা এমপ্লয়িজ, বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে আমার সাবজেক্ট, প্লুরাল, এটা এমপ্লয়িজ, দ্য এমপ্লয়িজ। এবার ভার্ব বসাবো। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে পালন করে না, অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয় না। আমি যদি বলি করছে না, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। করবে না, ফিউচার ইনডিফিনিট। তাহলে করে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? ডু নট পারফর্ম। পালন করা ইংরেজি কি? পারফর্ম করা। সো ডু নট পারফর্ম। কি লিখলাম বলেন তো? দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম। এবার কি পালন করে না? ও, এবার কি করব আমরা? সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আমি কি বলছি? লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, বাংলা বাক্যের লাস্টের থেকে, ফ্রেজ ধরে ধরে। তাহলে দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি, সঠিকভাবে আছে লাস্টে, তাহলে ওইটা আমি আগে বসাবো। প্রপারলি, এটা এটা হচ্ছে অ্যাডভার্ব। কোন পার্টস অফ স্পিচ? প্রপারলি শব্দটা অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে? সঠিকভাবে। হাউ দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। মোস্ট অফ দ্য এলয় যুক্ত ওয়ার্ড মূলত অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে থাকে। অনেক কিছু জানার আছে এখানে, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, আমার সাথে থাকেন, শিখতে পারবেন। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি, অর্থাৎ কর্মচারীগণ পালন করে না সঠিকভাবে। কি পালন করে না? তাদের দায়িত্ব। তাহলে কি হবে? দেয়ার রেসপন্সিবিলিটি। দেয়ার রেসপন্সিবিলিটি। their responsibilities. কি লিখলাম বলেন তো? The employees do not perform properly their responsibilities. আমি এই প্রপারলি শব্দটা এই দেয়ার রেসপন্সিবিলিটিস এর পরে লিখি, তাহলে এটা একটু বেশি ভালো শোনাবে। এটা এখানে লিখলে সমস্যা নেই। ওয়ার্ড অ্যাডভার্ব একটা বাক্যের যে কোনো জায়গায় বসানো যায়, কোনো অর্থের চেঞ্জ করেন। আপনি যদি এটা একদম শুরুতেও লিখতে চান যে প্রপারলি দ্য এমপ্লয়িজ, এটাও কোনো ভুল না। আপনি যদি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝেও লেখেন, এটাও কিন্তু কোনো ভুল না। যে দ্য এমপ্লয়িজ ডু নট প্রপারলি পারফর্ম, এটাও ভুল না। কিন্তু আমি বলছি যে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে আসতে ধারাবাহিক ভাবে, এই জন্য এটা এখানে বসিয়েছি। বাট এইটা যদি একটু পরে বসাই, আমার এটা শুনতে আরো ভালো লাগবে। হ্যাঁ, দেখেন তো, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি। আবার লাস্টে আসবো আমি। এরপরে কোন ওয়ার্ড আছে? কর্মচারীগণ। এটা তো আমি বসাইছি সাবজেক্টে। তাহলে এরপরে কি আছে? এই তিনটা ওয়ার্ড একসাথে বসাবো। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। তাহলে এটার ইংলিশ কি জানেন? ইন মোস্ট। প্রতিষ্ঠানে, ওই যে একটা প্লেস ইন্ডিকেট করছে, ওই যে ছিল না প্রতিটি ক্ষেত্রে, দেখেন প্রতিষ্ঠানে। তাহলে এইগুলো হচ্ছে প্লেস। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব অফ প্লেস। এই জন্য এখানে ইন প্রেপোজিশন বসাবো। সো ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্গানাইজেশনস, কি হবে? দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস। এবার কি আছে? হয়ে গেল সঠিক জবাবদিহিতা না থাকায়। তাহলে এই চারটা ওয়ার্ড একসাথে বসাবো। সঠিক জবাবদিহিতা না থাকায়, মানে না থাকার কারণে, রিজনে। তাহলে আমরা এইভাবে বলতে পারি ডিউ টু, ডিউ টু, ডিউ টু ল্যাক অফ। না থাকায়, ল্যাক মানে কি? না থাকা, অভাব। ডিউ টু ল্যাক, এলএসি কে, ল্যাক অফ প্রপার, প্রপার অ্যাকাউন্টেবিলিটি। জবাবদিহিতা ইংরেজি কি? ল্যাক অফ প্রপার accountability. বলেন তো আমি কি বললাম? The employees do not perform their responsibilities properly in most government organizations due to lack of proper accountability. এবার কোথায়? প্রশাসনে। তাহলে এটাও একটা প্লেস, একটা জায়গা। প্রশাসনে। এখানে কি হবে জানেন? ইন অ্যাডমিনিস্ট্রেশন। দেখেন, খুবই সহজ। আমরা অনেকেই মনে করি এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেশন গুলো কঠিন। বিভিন্ন নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসে থাকে। বাট যদি আপনারা একটু টেকনিক ফলো করেন, একটু রুলস মেনটেন করেন, খুব সহজে করা যায়। যে কোনো যত বড় বাংলা বাক্য হোক, যত কঠিন আপনার মনে হোক না কেন, আপনারা পারবেন। ফার্স্টে সাবজেক্টটা খুঁজে বের করবেন এবং শুরুতে বসাবেন। এরপরেই ভার্ব বসাবেন। ভার্ব কোথায় থাকে? বাংলা বাক্যে ভার্ব অলওয়েজ লাস্টে থাকে, অলওয়েজ লাস্টে থাকে। সেইটাকে সঠিক টেন্স অনুযায়ী
টেন্স অনুযায়ী আগে ওই বাংলাটা দেখে বুঝতে হবে এটা কোন টেন্সে লেখা আছে। টেন্স অনুযায়ী ভার্বের ফর্মটা ইউজ করতে হবে সাবজেক্টের পরে। এই সাবজেক্ট আর ভার্ব যদি কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে আর ভুল হবে না। বাকি অংশটা কি করবেন, বাংলা বাক্যের লাস্টের দিক থেকে ফ্রেজ ধরে ধরে লাস্টের দিক থেকে করতে করতে ইংলিশে একদম ফার্স্টের দিকে আসবেন যখন আপনি ট্রান্সলেট করবেন। একবার ভেবে দেখেন, এটা কঠিন না, যদি একটু প্র্যাকটিস করেন আপনারা পারবেন। বাট এই ধরনের সেন্টেন্স এর আগে আপনারা ভেবে দেখেন, এগুলো দেখলে অনেক কঠিন মনে হতো, অনেক কমপ্লেক্স মনে হতো, বাট এটা সহজে করা যায়। এখানে মনে হয় এটারও ডিটেলস দেওয়া আছে। কই গেল, এই যে দেখেন, সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কে বা কারা দায়িত্ব পালন করে, কর্মচারীগণ। ভার্বটা হচ্ছে কি করে, তারা দায়িত্ব পালন করে। তাহলে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি, এই হচ্ছে মূলত সাবজেক্ট ভার্ব অবজেক্ট অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। তাহলে এতটুকুর ইংলিশ কি, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস, সঠিক জবাবদিহিতা না থাকায়, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন অ্যাডমিনিস্ট্রেশন। খুব সুন্দরভাবে আপনারা এটা করতে পারবেন। শুধু আমি এখানে দেখাচ্ছি বা করাচ্ছি এটা করলে হয় না, নিজেদের একটু প্র্যাকটিস করতে হয়। আপনারা বাসায় একটু সেলফ প্র্যাকটিস করবেন, দেখবেন এটা নিয়ে আর কোনো ধরনের জটিলতা থাকবে না। আমি তো ফ্রিতে দেখাচ্ছি, এই ক্লাসের জন্য তো টাকা নিচ্ছি না। একটা 10,000 20,000 টাকা দিয়ে একটা বিসিএস এর কোর্সে ভর্তি হন, এই ধরনের ভেঙে ভেঙে এতটা ডিটেলসে কেউ আপনাকে বলবে না, কেউ দেখাবে না। যেটা ফ্রিতে পাচ্ছেন অনেকে এটা গুরুত্ব দিতে চায় না, বাট যদি আপনি সত্যিকার অর্থে শিখতে চান, একবার নিয়ে দেখেন, একবার নিজে প্র্যাকটিস করে দেখেন, ক্লাস কমপ্লিট করার পর আপনার আর কখনো এটা নিয়ে প্রবলেম থাকবে না। আপনি অনেক ভালোভাবে এগুলো সলভ করতে পারবেন। এরপর দেখেন, কত বাজে, আমার আবার পেইড কোর্সের একটা ক্লাস আছে। আহ চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। তাহলে কিভাবে এই বাক্যটা আমরা ট্রান্সলেট করতে পারি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। তাহলে দেখেন, এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স। আগে আমাকে বুঝতে হবে সাবজেক্টকে, আই, সাবজেক্টকে আই। এবার ভার্বকে হতে চাওয়া, তাহলে হওয়া ইংরেজি কি জানেন? বি। চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। বাট চাওয়া ইংরেজি আমরা যদি আরেকটু ভদ্রভাবে বা পলাইটলি বলি, আমরা উড লাইক টু ব্যবহার করতে পারি। কি ব্যবহার করি বলেন তো? আই উড লাইক টু। এবার কি হতে চাই? বি। আই উড লাইক টু বি কি হতে চাই? সেলফ ডিপেন্ডেন্ট, স্বাবলম্বী। তাহলে SELF, সেলফ ডিপেন্ডেন্ট। বলুন তো আমি কি বললাম? আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। এরপর কি বলছে? ব্যবসা করে। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আমি যেটা বললাম, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসেন। আমার এখানে সাবজেক্ট ভার্ব শেষ, এটা একটা সেমি মডেলের স্ট্রাকচার আর কি আমি ইউজ করলাম। সাবজেক্ট আই উড লাইক টু, এটা কিন্তু একটা সেমি মডেল অক্সিলারি ভার্ব, একটা ফ্রেজাল ভার্ব। এরপর বি সেলফ ডিপেন্ডেন্ট, স্বাবলম্বী হতে চাই। অর্থাৎ এখানে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা শেষ। এখানে মূলত বিটাই মেইন ভার্ব, বি মানে হওয়া। এবার কিভাবে? ব্যবসা করে। এটাকে আপনি এইভাবে বলতে পারেন যে ডুইং বিজনেস, জাস্ট এইভাবে বলতে পারেন ডুইং বিজনেস, অথবা বাই ডুইং বিজনেস, এইভাবেও বলা যায়, বাই ডুইং বিজনেস, বাই ডুইং বিজনেস। এবার কি? চাকরির বাজার, চাকুরির বাজার মন্দা থাকায়। তাহলে মন্দা থাকায়, ওই যে ছিল সঠিক জবাবদিহিতা না থাকায়, আগে আগের বাক্যে ছিল না? তাহলে এখানেও আমরা বলতে পারি যে ডিউ টু, ডিউ টু ব্যাড জব মার্কেট। জাস্ট ইজিলি আপনি ইউজ করে ফেলতে পারেন এইভাবে, ডিউ টু ব্যাড জব মার্কেট। তাহলে আমরা কি বললাম? আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। তাহলে আমাদের নিয়মটা কি বলেন তো? আমি কি কি বললাম? আমরা বাংলা বাক্য থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করব, শুরুতে সাবজেক্টটা খুঁজে বের করব। খুবই সহজ, কে কাজটা করছে, কারা করছে, কার দ্বারা হচ্ছে, সেটাই আমার সাবজেক্ট। দেন ভার্ব ইউজ করব। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। সেই ভার্বটা যাতে সঠিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা কোন টেন্সে লেখা, না মডেলে লেখা, না সেমি মডেলে লেখা, না প্যাসিভ ভয়েসে লেখা, সেইভাবে ভার্বের ফর্মটা সাবজেক্টের পরে বসাতে হয় ইংলিশে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয় যখন বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স
ট্রান্সলেশন করতে হয়। আমি কি বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন, নিতে পারছেন কথাগুলো? বলেন। জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আর কয়েকটা সেন্টেন্স আমরা যদি একটু দেখি। দেখেন এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। আমি চাই, আইড লাইক টু স্বাবলম্বী হওয়া, বি সেলফ ডিপেন্ডেন্ট, আইড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। ও, এখানে আরেকটা ফাংশন আছে, এই ফাংশন গুলো যদি আপনি একটু দেখেন, ইট উইল বি বেটার ফর ইউ। এই কথাগুলো কয়েকভাবে লেখা যায়। যেমন দেখেন, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট, আপনি এখানে একটা কমা দিয়ে ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট, মানে যদি কমা দেন তাহলে বাই লেখা লাগে না। আবার দেখেন, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট, যদি বাই লেখেন কমা দেওয়া লাগে না। আবার এখানে আপনি কনজাংশনের ব্যবহার করতে পারেন, বাই না লিখে কমা না দিয়ে। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট, বাট এই যে মাঝে যেটা লিখছি বা আমি যেটা করছি, এই বাই এর ব্যবহার করে করা, এইটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? একটা বাক্যকে অর্থ ঠিক রেখে বিভিন্ন ভাবে প্যারাফ্রেজ করা যেতে পারে। এই ডুইং বিজনেস না বলে আমি এখানে টু ডু বিজনেসও বলতে পারি। ইনফিনিটিভের ব্যবহার করেও বলা যায়, অর্থের ওইভাবে চেঞ্জ হয় না। ঠিক আছে? তো বিভিন্ন ভাবে ইয়ে করা যেতে পারে, সমস্যা না। আচ্ছা, এইবার একটু এই দিকে আসি। একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এখানে একটা বড় প্যাসেজের মতো দেওয়া আছে। দেখলে, বাক্যগুলো দেখলে আপনার কাছে অনেক সহজ মনে হবে, অনেক ইজি মনে হবে, মনে হবে যে আপনি পারছেন বা পারবেন, বাট আপনি পারবেন না। মনে হচ্ছে যে আপনি পারবেন বা পারছেন, বাট আপনি পারবেন না। দেখেন তো, এই যে বাক্যগুলো দেখলে আপনার কত সুন্দর মনে হতে পারে, কত সহজ মনে হতে পারে। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। একটা বাক্য করার চেষ্টা করেন তো, দেখেন তো আপনি পারেন কিনা। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখেন, আমি কেন বলছি আপনাদের যে এই বাক্যগুলো একটু হার্ড বা একটু কঠিন, এর কিছু কারণ আছে, কিছু রিজন আছে। মানে আপনার কাছে দেখে সহজ মনে হবে, বাট এগুলো একটু হার্ড। কেন জানেন? আমি এর আগে যে কয়টা বাক্য দেখিয়েছি বা আপনাদেরকে বলছি, আমি বলছি না যে ভার্ব ধরে করার চেষ্টা করবেন। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। বাট দেখেন তো এখানে কি ভার্ব আছে? সকালে ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস, এখানে ভার্ব কোনটা? অভ্যাস কোনো ভার্ব? একটি, ভালো, এগুলো ভার্ব। সকালে ঘুম থেকে ওঠা, এটা ভার্ব মনে হয়? এখানে কিন্তু একটাও ভার্ব নেই। ভার্ব মানে কি? যেটা অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, এইখানে থাকে শব্দটা ভার্ব। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়, এইখানে ওঠে আবার বেশি পায়, এটা ভার্ব। কিন্তু সকালে ঘুম থেকে ওঠা, এই ওঠা কিন্তু কোনো ভার্ব না। কথাটা বোঝেন? আবার দেখেন, ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, এখানেও কোনো ভার্ব নেই। ভেবে দেখেন কোথাও ভার্ব আছে? হাঁটা কোনো ভার্ব না। আমি যদি বলি সে হাঁটে বা হাঁটছে, হাঁটবে, তাহলে সেগুলো ভার্ব হতে পারে, বাট এই হাঁটা কোনো ভার্ব না, এটা একটা নাউন, জেরান, ওয়াকিং। মনে রাখবেন, যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব থাকে না, মূলত ভার্ব উজ্জ থাকে, সেই বাক্যগুলো যখন ইংলিশে ট্রান্সলেট করতে হয়, বি ভার্বকে মেইন ভার্ব হিসাবে নিতে হয়। আমার প্রতিটা বাংলা বাক্যে আপনি ভার্ব দেখতে পারবেন না, প্রতিটা বাংলা বাক্য অ্যাকশন দিবে না। কেমন সেটা? মনে করেন, আমি যদি বলি সুমি সুপ, আমি একটু দেখেন, এক মিনিট একটু টাইম দিন, জাস্ট একটা মিনিট, আমি একটু ফাইলটা ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন, এখানে একটা বাক্য আছে, সুমি স্যুপ রান্না করেছে। তাহলে এই বাক্যে যদি আপনি সাবজেক্ট বের করেন যে কে রান্না করেছে, উত্তর কি? সুমি, এটা সাবজেক্ট। এবার সুমি কি করছে? রান্না করেছে, রান্না করাটা ভার্ব। এই বাক্যটার ইংলিশ কি?
এই বাক্য যদি আমি ইংলিশ করি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংলিশ এরকম হয় না যে সুমি হ্যাজ কুকড স্যুপ। সুমি হ্যাজ কুকড স্যুপ, সুমি স্যুপ রান্না করেছে। সুমি হ্যাজ কুকড স্যুপ, তাহলে সাবজেক্ট সুমি হ্যাজ কুকড, এটা ভার্ব, স্যুপ এটা অবজেক্ট। খুব সহজ। কিন্তু দেখেন তো, এই যে বাক্যটা, এই বাক্যটা, এইখানে ভার্ব কোনটা? যেমন গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। গ্রাম কি ভার্ব? আমি বলছি ভার্ব লাস্টে থাকে, এখানে বেশি শব্দটা কি কোনো ভার্ব? ভেবে দেখেন তো, বা এইটা দেখি কি আপনি বুঝতে পারবেন যেটা কোন টেন্সে লেখা আছে? করছে, করে, করেছে, গিয়েছে, এইরকম কোনো কিছু আছে? নেই। আবার দেখেন এই একটা বাক্য, আপনি ভার্ব বের করেন তো। যেমন এখানে এই বাক্যটা হচ্ছে, বলছে যে ঢাকা শহরে খাবারের পানির মান অত্যন্ত খারাপ। এখানে ভার্ব কই? লক্ষ্য করুন বাক্যটিতে ভার্ব নেই। দেখেন কি বলছে, লক্ষ্য করুন বাক্যটিতে ভার্ব নেই। এক্ষেত্রে যে বাক্যে ভার্ব নেই, সেক্ষেত্রে যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে বর্ণনা করা হয় সেটাই সাবজেক্ট। অর্থাৎ কি খারাপ? পানির মান, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। এই বাক্যটার ইংলিশ কি জানেন? দেখেন, এই বাক্যটার ইংলিশ হচ্ছে দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং, the quality of DRINKING drinking water in sorry is too bad in ঢাকা সিটি। ঢাকা সিটি, এই বাক্যে আমি ভার্ব বসালাম কোনটা? ভার্ব লিখলাম কোনটা? ইজ। বাট এই ইজ এর কোনো অর্থ কি এই বাংলার ভিতরে আছে? নেই। এই বাংলা বাক্যে কোনো ভার্ব নেই অ্যাকচুয়ালি। সো যে ধরনের, যে বাংলা বাক্যগুলোতে ভার্ব থাকে না, সেগুলো যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, বি ভার্ব বসাতে হয় মেইন ভার্ব হিসাবে। ইংলিশে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, কিন্তু বাংলায় ভার্ব ছাড়া বাক্য হতে পারে। সেখানে মূলত উজ্জ থাকে আর কি। Verb is the heartbeat of English sentence. I mean, without verb, you can't be able to make any kinds of English sentence. তো যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেই ধরনের বাক্যগুলো ট্রান্সলেট করতে গেলে অনেকে প্রবলেম ফেস করে, যে স্যার তো এটা শিখাই দিছে যে ভার্ব লাস্টে থাকে, সেটা থেকে টেন্স আইডেন্টিফাই করতে হয়, তাহলে এখানে তো আমি ভার্বই খুঁজে পাচ্ছি না, তাহলে কি হবে? আমার কথা বোঝার চেষ্টা করেন। এই যে একটা বাক্য, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, এই বাংলায় কোনো ভার্ব নেই। এটার ইংলিশ কি? দা ওয়েদার কন্ডিশন ইন বাংলাদেশ আর নট কনভিনিয়েন্ট। অর্থাৎ এই যে আর শব্দটা ভার্ব, আর কিছুই না। তো এই বিষয়টা বুঝতে হবে। বিষয়টা কি? আমি যদি আরো সহজ করে আপনাদেরকে বলি, আমি যেখানে দেখাচ্ছিলাম সেই জায়গাটাতে আসি। আমি যদি আরো সহজ করে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি এখন কোথায়? আমার কথাটা বুঝবেন কিন্তু। আমি একটা কোশ্চেন করলাম আপনাকে, আপনি এখন কোথায়? এই তিনটা বাক্যকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করেন, তিনটা ওয়ার্ডকে, আপনি ইংরেজি কি? ইউ। এখন ইংরেজি কি? নাও। কোথায় ইংরেজি কি? হোয়ার। আমি যদি একটু সাজায়েও লিখি, জাস্ট হোয়ার ইউ নাও, হোয়ার ইউ নাও। আপনি এখন কোথায় ইংরেজি কি? হোয়ার ইউ নাও। তিনটা ওয়ার্ড তো আমি বাংলায় বলছি, যে আপনি, তারপর বলছি এখন, তারপর বলছি কোথায়। এই তিনটা ওয়ার্ডেরই যদি আমি ইংলিশ করি, আমার এই এই তিনটা ওয়ার্ড আসে, হোয়ার ইউ নাও। বাট আমার কি সেন্টেন্স হলো? না। সেন্টেন্স হবে কি হলে? ভার্ব বসালে। এখানে কোনো ভার্ব আছে? নেই। বাংলায় কোনো ভার্ব ব্যবহার করছি? করিনি। কিন্তু ইংলিশে আমার অবশ্যই অবশ্যই ভার্ব বসাতে হবে। তো যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব থাকে না, বা আমরা ভার্ব ইউজ করি না, সেই সমস্ত বাক্য যখন ইংলিশে করব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি ভার্ব গুলোকে মেইন ভার্ব হিসেবে নিতে হয়। অর্থাৎ ওয়ার আর ইউ নাও, ওয়ার আমি যতক্ষণ না পর্যন্ত আর বসাবো, আমার কিন্তু ওই আপনি এখন কোথায় ওই কথাটা ট্রান্সলেশন ইংলিশে হবে না। এখন আমি যদি বলি আমি এখন বাড়িতে, আমি এখন বাড়িতে, তাহলে আমি ইংরেজি আই, বাড়ি ইংরেজি হোম, এখন ইংরেজি নাও। আই হোম নাও বললে হবে? আমরা কিন্তু অনেকে এইভাবেই বলে ফেলি, বলি না, কারণ আমাদের বাংলায় যা ভাবছি আমি ইংলিশে সেটাই বলবো, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করছি। তা আই হোম নাও হবে? হবে না। তাহলে আমাকে এখানে কি করতে হবে? আই অ্যাম বসাতে হবে। এখন আপনি যদি বলেন আই অ্যাম হোম, তাহলে যে আমি বাড়ি, আমি বাড়ি, কিন্তু আমি বাড়িতে, আমি বাড়িতে আছি, এই হোমের আগে একটা প্রেপোজিশন বসাতে হয়, আই অ্যাম অ্যাট হোম নাও। যতক্ষণ না পর্যন্ত অ্যাম ইউজ করছেন, যতক্ষণ না পর্যন্ত অ্যাট ইউজ করছেন, আমি এখন বাড়িতে, এই কথাটা কিন্তু আপনার ইংলিশে হচ্ছে না। তাহলে এইগুলো আমাদের বুঝতে হবে। এই জন্য কিছু কিছু সেন্টেন্স দেখলে আপনার কাছে খুবই সহজ মনে হবে, বাট আপনি ট্রান্সলেট করতে পারবেন না, জাস্ট এই সমস্ত বেসিক কিছু ফাংশন ভালোভাবে বোঝার, না বোঝার কারণে। তাহলে আমি আবারও বলছি, বাংলা বাক্য কিন্তু দুই ভাবে হয়।
একটা হচ্ছে ভার্ব বিহীন আর একটা হচ্ছে ভার্ব যুক্ত। যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব দেখা যায় না, মূলত সেই বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়। পাস্ট টেন্সে হলে ওয়াজ ওয়ার হয় মেইন ভার্ব, প্রেজেন্ট টেন্সে হলে অ্যাম ইজ আর মেইন ভার্ব বসে। কেউ কি আমার এই কথাটা ধরতে পারছেন বা বুঝতে পারছেন আমি এখানে কি বলছি এই জায়গাটা নিয়ে? কেউ কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝতে পারছি। এই বেসিক কনসেপ্ট গুলো রাখতে হয়। তাহলে দেখেন এবার আমরা যদি একটু করি, সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, তাহলে এটার ইংলিশ কি হবে? আর্লি রাইজিং। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড। ফ্রম দ্য বেড। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড। এই হচ্ছে আমার সাবজেক্টের অংশ, মানে সকালে ঘুম থেকে ওঠা এই পার্টটুকু। এবার একটি ভালো অভ্যাস, তাহলে এটার ইংলিশ কি হবে? ইজ আ গুড হ্যাবিট। আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট। তাহলে এখানে ভার্ব কি? ইজ। এই বাংলা বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই, এটা বি ভার্বের সেন্টেন্স। কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকে মনে করে অ্যাম ইজ আর থাকলে সেটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস কখন হয়? যখন অ্যাম ইজ এর পর আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, তাহলে ভোর ইংরেজি কি জানেন? ডান। দা ওয়েদার, দেখেন, দ্য ওয়েদার অফ ডান। দ্য ওয়েদার অফ ডান, এখানে থাকা ভার্ব আছে, থাকা ইংরেজি কি জানেন? রিমেইন। বা আপনি ইজের ব্যবহারও এখানে করতে পারেন, অ্যাম ইজ আর মানে হওয়া বা থাকা বোঝায়। বাট আমি একটা মেইন ভার্ব দিই, রিমেইনস, একটা এস হবে, রিমেইনস, সাবজেক্টটা সিঙ্গুলার। সো দ্য দ্য রিমেইনস, হ্যাঁ, দ্য ওয়েদার অফ ডান রিমেইনস নির্মল এবং বিশুদ্ধ। তাহলে এটার ইংরেজি কি? নির্মল এবং বিশুদ্ধ। ফ্রেশ অ্যান্ড ফ্রেশ অ্যান্ড পিওর। ফ্রেশ অ্যান্ড পিওর। তাহলে কি লিখলাম? আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট, দ্য ওয়েদার অফ ডান রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। এই যে সে যদি থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন হু এর ব্যবহার করতে হয়। বলেন তো কি বললাম? যে সে থাকলে রিলেটিভ প্রোনাউন হু এর ব্যবহার করতে হয়। অর্থাৎ যে ব্যক্তি, হি, দেখেন হি, হি মানে ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে। এবার ওই যে কথাটা লেখা আছে না, এখানে একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। হু রাইজেস আর্লি, হু, একটা একটা মেইন সেন্টেন্সের ভিতর আলাদা একটা ক্লজ নিয়ে আসতে হয়। হি হু রাইজেস আর্লি, ইয়ার এলয়, এই যে হু রাইজেস আর্লি, এই হু একটা সাবজেক্ট, রাইজেস একটা ভার্ব, আর্লি এটা একটা অ্যাডভার্ব। মানে এটা হচ্ছে আমি আলাদা একটা ক্লজ নিয়ে আসছি। এবার হি যেটা লিখছি না, এই হি কিন্তু আমার সাবজেক্ট, এইটার মেইন ভার্ব আমি এখনো বসাইনি। এইটার ভার্ব কি জানেন? বলছে যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। অর্থাৎ ওই যে বেশি পাওয়া কথাটা হচ্ছে ভার্ব, পাওয়া, গেটস, গেটস, এটা হচ্ছে মূলত ভার্ব। এরপর হচ্ছে দেখেন, সময় ও বেশি পায়, তাই লেখা আছে না? হয়ে গেল জানো লেখাটা, সময় ও বেশি পায় as well। তাহলে দেখেন একটা বিষয় বোঝার চেষ্টা করেন, মেইন সেন্টেন্স হচ্ছে হি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল, মানে সে সময় বেশি পায়। এবার ওই যে লেখা যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, মানে হি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল, এর ভিতরে আলাদা একটা ক্লজ নিয়ে আসছে, এটাকে বলা হয় সাসপেনশন। এটা রাইটিং এর একটা পার্ট, আমি দেখাবো পরে। হি হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। হি হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। হি হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। এটা আমি আরো ডিটেলসে ব্যাখ্যা করছি, সামনে আসে আমি দেখাবো। এবার বলছে দেখেন, যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। যে ভোরে ওঠে সে তার সব সময়, কই গেল, সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হি হু গেটস আপ আর্লি, তাই না? কি বলতে পারি? হি হু গেটস আপ আর্লি। এবার সব কাজ সময় মতো শেষ করতে পারা, এটা ক্যানের ব্যবহার হবে। ক্যান ফিনিশ, ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক, কি বলছে?
ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক, তাই লিখতে পারি না, নাকি আর কিছু লেখার আছে? যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে, তাহলে সময় মতো, ইন টাইম, আমরা এইভাবে বলতে পারি, ইন টাইম। সময় মতো ইংরেজি কি? ইন টাইম। তাহলে কি লিখলাম দেখেন তো, হলো কিনা বুঝতেছি না। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল ওয়ার্ক, এই হিসটা কি লেখা লাগবে? লাগবে না। ক্যান ফিনিশ অল ওয়ার্ক ইন টাইম, সকল কাজ সময় মতো কাজ করতে পারে, যেহেতু এখানে হু লিখছি। সো হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল ওয়ার্ক ইন টাইম। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল ওয়ার্ক ইন টাইম। এবার দেখেন কি বলছে, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। এই দেখেন এই জায়গায় একটা বিষয় আছে, এখানে যে করতে পারে বা সে করতে পারে এই ধরনের কোনো কিছু লেখা নেই। এটা একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, প্যাসিভ ভয়েস, এখানে কোনো সাবজেক্ট নেই। তাহলে কি করা যায়? দৈনন্দিন কাজ, অবজেক্টটা মূলত সাবজেক্ট হবে। অর্থাৎ এখানে সাবজেক্টটা কি জানেন? ডেইলি অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম, ক্যান, দেখেন আমরা এইভাবে বলতে পারি, ক্যান বি পারফর্ম, সম্পন্ন করা। সো ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম, মনোযোগ দেওয়া ইংরেজি কি জানেন? উইথ কিন কনসেন্ট্রেশন, এরকম বলা যায়, উইথ উইথ কিন কনসেন্ট্রেশন। কি লিখলাম? আর এ ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম, ক্যান বি প্লাস ভি3, এটা হচ্ছে মডেলের প্যাসিভ, হ্যাঁ, মানে এটা করা যেতে পারে এরকম হবে। সো ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন, কিন কনসেন্ট্রেশন। এরপর দেখেন কই গেল, বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাহলে আমি বলছিলাম যে এই বাক্যেও কিন্তু ভার্ব নেই, আছে ভার্ব নেই। স্পেশালি, বিশেষ করে বা বিশেষভাবে, স্পেশালি আফটার পারফর্মিং ফজর সালাত, ফজরের নামাজ আদায় করে হাঁটা। তাহলে আগে ফজরের নামাজ আদায় করে, এতটুকু তো আমাকে লিখতে হবে তাই না? আফটার মানে পরে, ফজরের নামাজের পরেই তো। আফটার পারফর্মিং, আফটার পারফর্মিং ফজর সালাত, আফটার পারফর্মিং ফজর সালাত। এবার বলছে যে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাহলে আমি এখানে আরেকটা কমা দিই। এবার আমি এইভাবে বলতে পারি যে ও ও, একসাথে ফজরের নামাজ আদায় করে হাঁটা, কমা দেওয়ার দরকার নেই। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড, এখানে ভার্বটা হচ্ছে ইজ, বি ভার্বের সেন্টেন্স। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম বোঝার চেষ্টা করেন। স্পেশালি আফটার পারফর্মিং ফজর সালাত, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আফটার পারফর্মিং ফজর সালাত, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে টোটাল টোটাল সেন্টেন্সটা আমার কি হলো, আমরা ব্যাখ্যাটা দেখবো, নিচে দেওয়া আছে আমরা দেখবো। তার আগে এখান থেকে আরেকবার আমি দেখি হলো কিনা। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট, দ্য ওয়েদার অফ ডান রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর, হি হু রাইজেস আর্লি gets enough time as well, he who gets up early can finish all his work in time, daily activities can be performed with keen concentration, especially after performing ফজর সালাত, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। দেখেন আপনারা যদি নিজেরা একটু চেষ্টা করেন, একটু চর্চা করেন, আপনারা এগুলো খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এটা কঠিন না, এটা কঠিন না, আপনারা খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, যেটাকে বলা হয় সেলফ প্র্যাকটিস। যেমন আমরা যদি এটাকে একটু ভেঙে ভেঙে দেখি, এখানে দেওয়া আছে, দেখেন কত সুন্দরভাবে, আমি পিডিএফ পাঠিয়ে দিলে নিজেরা একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন। সকালে ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড, একটি ভালো অভ্যাস, আ গুড হ্যাবিট। তাহলে আমার এখানে আর্লি রাইজিং ফ্রম বেড, আ গুড হ্যাবিট, এর ভিতরে কোনো ভার্ব নেই, বাট প্র্যাকটিক্যাল সেন্টেন্স তৈরি করতে গেলে তো একটা মেইন ভার্ব অবশ্যই লাগবে। তাহলে এখানে ভার্ব কোনটা? ইজ, বি ভার্ব, তাই না? আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট, আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট। এরপর কি, যে ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, দ্য ওয়েদার অফ ডন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দ্য পারসন হু রাইজেস আর্লি, সে সময়ও বেশি পায়, গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল।
যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময় বেশি পায়। এইখানে দেখেন এই নোটটা দিয়েছে, জাস্ট ফোকাস ইয়ার, খুবই ভালোভাবে এই জায়গাটা ফোকাস করেন। আপনারা যখন সেন্টেন্স ট্রান্সলেট করবেন এই ফাংশন গুলো দেখবেন, এই জায়গাটা ঠিক রাখবেন। বলছে বাক্যে যখন যে বা সে থাকবে সে বাক্যে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। বাক্যে যখন যে বা সে থাকবে সেই বাক্যে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, এবং এখানে রিলেটিভ প্রোনাউন হলো হু, যা সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ তৈরি করতে হবে যাকে আমরা ক্লজ বলে থাকি। এ ধরনের আরো কিছু বাক্য, যেমন যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। হি হু স্টাডিজ রেগুলারলি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট। মানে সাবজেক্টটা কি? হি। আমি মেইন ভার্ব কি? ক্যান এক্সপেক্ট, মানে হি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট, সে ভালো ফল প্রত্যাশা করতে পারে। কিন্তু ওই যে কথাটা লেখা, যে নিয়মিত পড়াশোনা করে, অর্থাৎ হু স্টাডিজ রেগুলারলি, এই ফাংশনটা আমাকে কিন্তু নিয়ে আসতে হবে। কোথায় আনবো? সাবজেক্টের পরেই হু ব্যবহার করব। আবার দেখেন, যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। হি হু লাভস দ্য কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। হি হু লাভস দ্য কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। যে ভোরে ওঠে সে তার কাজ সময় মতো করতে পারে। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক অন টাইম। দৈনন্দিন কাজ, ডেইলি অ্যাক্টিভিটিস, সম্পাদন করা যায়, মানে যেতে পারে হবে আর কি। ক্যান বি পারফর্ম, মনোযোগ দিয়ে, উইথ কিন কনসেন্ট্রেশন, উইথ কিন কনসেন্ট্রেশন। তাহলে দেখেন এখানে সাবজেক্ট না থাকায় প্যাসিভ হয়েছে, মানে আমি সম্পাদন করতে পারি, আমরা করতে পারি, যে ব্যক্তি করতে পারে, এইগুলো কিছু লেখা নেই। এই জন্য এটা কিন্তু প্যাসিভ ভয়েস হবে। এরপর দেখেন আর যে বিষয়গুলো দেওয়া আছে, বিশেষ করে স্পেশালি ফজরের নামাজ আদায় করে আফটার পারফর্মিং ফজর সালাত হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এরপর দেখেন সম্পূর্ণ প্যাসেজটা দেওয়া আছে। আমি এরকম আরো অনেকগুলো প্যাসেজ আমার কাছে আছে, প্র্যাকটিক্যাল প্যাসেজ, যেভাবে আপনাদেরকে দেখালাম, যেভাবে বলছি, আপনার কাজ হচ্ছে নিজে থেকে একটু চর্চা করা। আমার কাছ থেকে পিডিএফ গুলো আপনারা নিয়ে নেবেন, পিডিএফ থেকে আপনারা চর্চা করতে পারবেন। এই পিডিএফ ফাইলগুলো আমি ফ্রিতেই দেই, কারণ আমি আপনাদের অনেক ক্লাস নেই, এবং আমি যে ক্লাসগুলো নেই আপনারা জানেন আমি একটা দুইটা তিনটা ডেমো ক্লাস না, আমি কিন্তু এই ক্লাসগুলো একটা কোর্সের মতো করে ধারাবাহিকভাবে নেই। আগামীকালও আমি এই রাইটিং এর ক্লাস প্লাস স্পোকেন এর ক্লাস নিব, ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপনারা করতে পারবেন। একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এই ফ্রি ক্লাসগুলো থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন। এছাড়া আমার পেইড কোর্স আছে, যেটা সত্যি কথা, এখানে লুকোচুরির কিছু নেই। ফ্রাঙ্কলি আপনারা প্রত্যেকেই জানেন, এর আগেও আপনারা আমার ক্লাস করেছেন, কোর্স করেছেন। যাদের টাকা আছে, যাদের সামর্থ্য আছে, যারা প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, হ্যাঁ, এক্সপার্ট হতে চায়, তারা পেইড কোর্সে জয়েন করে। যেমন আমার পেইড কোর্সের বর্তমানে 81তম ব্যাচ চলে, রানিং আছে। এছাড়া নতুন যে ব্যাচ সেটা শুরু হবে এই মাসের 30 তারিখ থেকে। তো সেটা যারা করার তারা করে, সেটার কোর্স ফি 2000 টাকা। 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন আপনারা, সেই সেই সুযোগটা থাকে। এটা 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস। এটার বিজ্ঞাপন আমি দেই, যেটা সত্যি কথা, যারা করার তারা করে। বাট এই ফ্রি ক্লাসগুলো আমি আমার জায়গা থেকে আমার যতটা পারা যায় আমি আমার লেজার টাইম বা ফ্রি টাইম মেনটেন করে নিয়ে থাকি, এবং এখানেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে পড়াই। প্রত্যেকটা ক্লাস এসে রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল আমি কিন্তু প্রদান করে থাকি। তো আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, রেগুলারিটি মেনটেন করে করেন, পারবেন। পেইড কোর্সের পার্থক্য হচ্ছে সেখানে টু ওয়ে কমিউনিকেশন, সেখানে তারা স্পিকিং প্র্যাকটিস করে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, যে কোনো কোশ্চেন থাকলে তারা করতে পারে। একটা ভাষা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনটা দরকার। আর সেখানে 70টা ক্লাস থাকে, হিউজ ক্লাস ধারাবাহিকভাবে নিয়ে থাকি। আর এখানে তো জাস্ট মানে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এটাও একটা কোর্সের মতো করে নিয়ে থাকি, বাট ওইভাবে কি একদম একটানা ধারাবাহিকতা মেনটেন করা সম্ভব হয়? কারোর পক্ষে এটা হয়ে ওঠে না। তারপরেও আমার জায়গা থেকে আমি যতটুকু পারি, যতটুকু দেওয়ার আমি আপনাদেরকে দিব, আমি দিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কথা। তো যাই হোক, আমি এখন আপনাদের একটু স্পোকেনের পার্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে আরেকটা সেন্টেন্স আছে, আমি একটু দেখাই, আরেকটা প্যাসেজ আছে, এইটা একটু দেখাই, তারপর সামনেরটাতে আসতেছি। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, এটা পাস্ট টেন্স রিলেটেড, এই জন্য একটু দেখতে হবে। তো একটু দেখার চেষ্টা করেন, এইটা বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। আই এম রিকোয়েস্টিং টু ইউ অল, ভালোভাবে একটু খেয়াল করেন এই জায়গাটা। কি লেখা আছে দেখেন, গত মাসে আমি আমার, বোঝার চেষ্টা করেন, একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। আমার ড্রয়িং রুমটি পরিষ্কার করার পরে কেক কেনার
উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। যখন কেক কিনে ফিরে আসছিলাম তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম যে আমার বাড়ির দিকে আসছিল। এটা হচ্ছে পাস্ট টেন্স রিলেটেড, এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো আমরা কিভাবে এটা করব? আমরা যদি সেন্টেন্স অ্যানালাইসিস করি, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। এখানে সাবজেক্ট কে? আমি। বাংলা বাক্যে সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্টটা পাওয়া যায় যদি প্রশ্ন করি কি, কে বা কারা করেছিল। কে বা কারা, কে করেছিল? আমি। এইবার দেখেন কি করেছিলাম, পালন করেছিলাম। প্রতিটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, পালন করাটা এখানে ভার্ব, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসাতে হবে সঠিক টেন্স মেনটেন করে। তাহলে আই, এবার ভার্বটা কি? পালন করা। অবজার্ভ, ও বি এস ই আর, ও বি এস ই এস ই আর ভি ই ডি, আই অবজার্ভ। সাবজেক্ট আর ভার্ব আমি এখানে বসিয়ে ফেললাম। আই অবজার্ভ, আমি পালন করেছিলাম। এইবার কি করব? লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। কি করব আমরা? লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। তাহলে আই অবজার্ভ মাই অনলি সন্স, ছেলের, সন, সন, নট সন, সন্স বার্থডে। কি লিখলাম বলেন তো? আই অবজার্ভ মাই অনলি সন্স বার্থডে। আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। আই অবজার্ভ মাই অনলি সন্স বার্থডে। আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। আই অবজার্ভ মাই অনলি সন্স বার্থডে। এবার কবে? গত মাসে। তাহলে এটা কি হবে? লাস্ট মান্থ। এটা অ্যাডভার্ব অফ টাইম যে কোনো জায়গায় বসানো যায়। লাস্ট মান্থ কথাটা কিন্তু আপনি একদম শুরুতেও বসাতে পারেন। ঠিক আছে? এবার বলছে জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। দেখেন এটা একটা প্যাসিভ ভয়েস। আমি পরিষ্কার করেছিলাম বা আমরা করেছিলাম এরকম কিছু বলা নেই। বলা আছে কি যে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। তাহলে সাবজেক্ট কি? ড্রয়িং রুম। তাহলে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, প্যাসিভের ব্যবহার হয়। দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিনড, পরিষ্কার করার প্রয়োজন হয়। ঠিক আছে, কি হবে? নিডেড টু বি ক্লিনড। কি বললাম বলেন তো? দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিন। দ্য ড্রয়িং রুম নিডেড টু বি, এটা হচ্ছে মডালের প্যাসিভ। নিড টু একটা মডাল ভার্ব। সো দ্য ড্রয়িং রুম নিডেড, প্রয়োজন হয়, টু বি ক্লিন, পরিষ্কার করার। এবার কি? জন্মদিন উপলক্ষে, অন দা অকেশন, উপলক্ষে ইংরেজি কি? অকেশন। অন দা অকেশন অফ বার্থডে। জাস্ট খুবই সিম্পল ভাবে বোঝার চেষ্টা করতে হবে। সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, তারপর আমি কি করব? লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো। এবার দেখেন বলছে আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পর কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। দেখেন অনেক বড় একটা সেন্টেন্স, তাই না? বাট আমি ট্রান্সলেটটা কিভাবে করব? আগে সাবজেক্ট, সাবজেক্টকে আমি, এবার ভার্ব বসাবো। ভার্বকে গিয়েছিলাম। বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে। বাদ বাকি যা আছে না কেন আছে আমি পরে বসাবো। আমার যত বড় বাংলা সেন্টেন্স হোক, আপনি যখন ইংলিশে ট্রান্সলেট করবেন জিস্ট অংশটা আগে বের করেন। জিস্ট মানে কোনটা না হলে, মিনিমাম কোন জিনিসটা না হলে একটা সেন্টেন্স হয় না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ আই, এটা সাবজেক্ট, আমি। এবার গিয়েছিলাম, এটা হচ্ছে আমার ভার্ব। আমি, আই। এবার ভার্ব কি? ওয়েন্ট। যাওয়া ইংরেজি কি? গো। পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এবার কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলাম? আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি, টু দ্য লোকাল, কি বললাম বলেন তো? আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি। এবার কি? কেক কেনার উদ্দেশ্যে। কি? কেক কেনার উদ্দেশ্যে, এই অংশটুকু আমরা বসাই। ইন, কি বলতে পারি? ইন অর্ডার টু পারচেস, পি, ইন অর্ডার টু, ইন অর্ডার টু পারচেস, সি এইচ এ এস সি মনে হয়, সি এইচ এ এস ই। দেখেন কি হবে?
কি বললাম আমি বোঝার চেষ্টা করেন যে আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি ইন অর্ডার টু পারচেস কেক। এইবার কতটুকু বাকি আছে? ড্রয়িং রুমটি পরিচ্ছন্ন করার পর, এটা একটা ফ্রেজ। এটা কিভাবে বলা যায় জানেন? আফটার হ্যাভিং ক্লিন মাই ড্রয়িং রুম, এই পার্টটাকে আমরা কি বলতে পারি, বা এটা একদম শুরুতেও যাওয়া যায় যেহেতু একটা ফ্রেজ। এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্বের একটা অংশ, পারফেক্ট পার্টিসিপল। যেমন এটাকে লাস্টেও লিখতে পারেন এই ফ্রেজ, শুরুতেও লিখতে পারেন। আপনি এই কথাটা এইভাবে বলতে পারেন যে আফটার মানে পর, এবার হচ্ছে হ্যাভ, হ্যাভিং ক্লিন, হ্যাভিং প্লাস ভি3, পারফেক্ট পার্টিসিপল CLEANED। এই বিষয়ের উপরেও আমি ক্লাস নিয়েছি আপনাদের ফ্রি ক্লাস। আপনারা তো সবাই রেগুলার ক্লাস করেননি, এই জন্য জানেন না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ধারাবাহিকভাবে করতে হয়, শিখতে হয়। সো আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, DRAWING ড্রয়িং রুম, এবার কমা, এরপর আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি ইন অর্ডার টু পারচেস কেক। দেখেন এই বাক্যটার ইংলিশ কিন্তু আমরা এইভাবে করতে পারি। আর ওই যেটা লিখলাম আফটার হ্যাভিং ক্লিন মাই ড্রয়িং রুম, ওটা আমার এই লাস্টেও লেখা যায়, কোনো বিষয় না। তো এইভাবে আপনারা করার চেষ্টা করবেন। যখন কেক কিনে ফিরে আসছিলাম, এই যে পার্ট, এটা কোন টেন্স বলতে পারেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। তখন আমি বহুদিনের এক পুরাতন বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট। যে আমার বাড়ির দিকে আসছিল, এইটা আবার পাস্ট কন্টিনিউয়াস। এই ফাংশন গুলো বুঝতে হবে বা ধরতে হবে। একটা কাজের সাথে তাৎক্ষণিকভাবে বা ইনস্ট্যান্টলি আরেকটা কাজ হয়েছিল বা হচ্ছিল বোঝাতে আমরা ওয়াইল এর ব্যবহার করতে পারি। ওয়াইল, ওয়াইল এর এই ব্যবহারটা হয়। আপনার নেটে বা এআই তে লিখে সার্চ দিবেন যে ওয়াইল কখন ব্যবহার হয়, দেখবেন বুঝতে পারবেন। যখন দুইটা কাজ একসাথে ঘটে, ওয়াইল রিটার্নিং উইথ দ্য কেক, উইথ দ্য মানে কেক কিনে ফেরার পথে, উইথ দ্য কেক, ওয়াইল রিটার্নিং উইথ দ্য কেক আই মেট আ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ। আমি সাক্ষাৎ পেয়েছিলাম, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, এরপর পাস্ট ফর্ম মেট, আ ফ্রেন্ড। আই মেট আ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ, ফ্রম মাই ওল্ড ডেজ। এরপর কি? যে আমার বাড়ির দিকে আসছিল, কামিং টুয়ার্ডস মাই হোম। এইভাবে জাস্ট আপনি বলে ফেলতে পারেন, কারণ আমি তো তার নাম অলরেডি মেনশন করে দিয়েছি যে আই মেট আ ফ্রেন্ড। এই জন্য এখানে জাস্ট ভার্বযুক্ত আইএনজি ইউজ করলে হয়ে যাবে। আসছিল, কামিং, টুয়ার্ডস মানে দিকে বোঝায়, TOWARDS, এটা একটা প্রেপোজিশন, মাই হোম। তাহলে কি লিখলাম বোঝার চেষ্টা করেন। while returning with the cake I met a friend from my old days coming towards my home। এখানে দেখেন আমরা যদি একটু ভেঙে ভেঙে এটা বোঝার চেষ্টা করি, গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। লাস্ট মান্থ I observed my only son's birthday। নোট, লাস্ট মান্থ থাকায় ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। কোনো বাক্যে যদি এরকম থাকে লাস্ট ডে, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াসলি, বিফোর, মেইন ভার্বের পাস্ট ফর্ম হয়, অর্থাৎ বাক্যটা পাস্ট টেন্সে হয়। জন্মদিন উপলক্ষে, অন দ্য অকেশন অফ বার্থডে, এইটুকুর অংশ কি মানে ইংলিশ কি? অন দ্য অকেশন অফ বার্থডে, বাট এটা লাস্টে বসাবেন আপনার। সাবজেক্ট কি? ড্রয়িং রুম। দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিন, পরিষ্কার করার প্রয়োজন হয়, যেহেতু অতীতকাল, পাস্ট টেন্স, নিডেড টু বি ক্লিন। হ্যাঁ, এবার বলছে ড্রয়িং রুম পরিষ্কার করার পর কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। আফটার হ্যাভিং ক্লিন মাই ড্রয়িং রুম আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি ইন অর্ডার টু পারচেস কেক। প্রত্যেকটা পার্ট একদম ভেঙে ভেঙে দেওয়া আছে। আপনারা যদি একটু দেখেন, একটু নিজে থেকে প্র্যাকটিস করেন, আপনারা পারবেন। এটা কঠিন না, আমি PDF ফাইল পাঠিয়ে দিলে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখেন, আফটার হ্যাভিং ক্লিন মাই ড্রয়িং রুম আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি ইন অর্ডার টু পারচেস কেক। হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা মূলত দেখেন বলছে বিশেষ করে যখন কিছু করিয়া, শিখিয়া, করার পর এগুলো থাকে। এই এই বিষয়গুলো যদি আপনারা আলাদাভাবে শিখতে চান, মানে মোস্ট ইম্পর্টেন্ট স্পোকেন রুলস ইন স্পোকেন ইংলিশ, এর উপর আমার 120টা ক্লাস আছে। আমার লেখা যে বইটা আছে সেই বইটাতেও এই রুলস গুলো দেওয়া আছে। আমি আপনাদের এই ক্লাসের পাশাপাশি একটু দেখাবো সেগুলো। তাহলে কি হয়, মানে সহজে আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলে
ইনস্ট্যান্টলি ইংলিশে করতে পারবেন। আমরা ইংলিশটা পারি না জাস্ট ল্যাক অফ প্র্যাকটিসের অভাবে। আপনি বিশ্বাস করেন, আপনি টেন্স বোঝেন, আপনি গ্রামার বোঝেন, আপনি সেন্টেন্স মোটামুটি লিখতেও পারেন, বাট কথা বলতে গেলেই প্রবলেম ফেস করেন। শুধুমাত্র এই কারণে আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করি না, এবং যেগুলো বেশি ব্যবহৃত হয় ডে টু ডে লাইফে সেই ধরনের স্ট্রাকচার গুলো বেশি করে প্র্যাকটিস করতে হয়। যেমন দেখেন, কম্পিউটার শিখিয়ে আমি আমেরিকা যাব, হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। তো যাই হোক, এইভাবে আপনারা করার চেষ্টা করবেন। এখানে আরো আছে, এই যে যখন কেক কিনে ফিরে আসছিলাম তখন আমি বহুদিনের পুরনো বন্ধু সাক্ষাৎ পেয়েছিলাম। ওয়াইল রিটার্নিং উইথ দ্য কেক আই মেট আ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ কামিং টুয়ার্ডস মাই হোম। মানে এইখানে মূলত ফ্রেজের নন ফাইনাইট ভার্বের ব্যবহার করা, একটাই মেইন ভার্ব দেওয়া, আই মেট আ ফ্রেন্ড। বাট এটাকে আপনি আপনার মতো করে প্রাফেস করতে পারেন। আপনি এটাকে এইভাবে বলতে পারেন যে ওয়েন আই ওয়াজ রিটার্নিং, মানে একদম প্রপার ভার্ব আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। ওয়েন আই ওয়াজ রিটার্নিং উইথ দ্য কেক আই মেট আ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ হু ওয়াজ কামিং টুয়ার্ডস মাই হোম। জাস্ট এইভাবে বললে আপনার ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না। মানে দুইটা পাস্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট ইনডিফিনিট। তো এখানে ফুল সেন্টেন্সটা দেওয়া আছে, আমি পিডিএফ পাঠিয়ে দিলে নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আমি এটা পাঠিয়ে দিব, অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আছে। পারবেন আপনারা প্র্যাকটিস করতে? বলেন, আমি যদি এটা দেই আপনাদেরকে, তাহলে নেক্সট ক্লাস করতে আরো সহজ হবে আপনাদের। বুঝতে পারছেন? পারবেন? দুইটা প্রশ্ন ছিল স্যার। এটা আমি পাঠিয়ে দিব, এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, এবার দেখেন, আমি একটু স্পোকেনের কয়েকটা স্ট্রাকচার দেখাই, শেষ করছি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এই যে বিভিন্ন রুলস গুলো আসে, বিভিন্ন স্ট্রাকচার গুলো আসে, এগুলো আপনি পারেন না, এগুলো আমরা পারি না। এর মেইন কারণ হচ্ছে এইটা, প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস করি না। দেখেন, মোস্ট ইফেক্টিভ 120 স্পোকেন ইংলিশ রুলস উইথ প্র্যাকটিক্যাল কনভারসেশন। অর্থাৎ এই পার্টটা কিভাবে সাজানো জানেন? এগুলো মানে যদি একবার প্র্যাকটিস করে রাখতে পারেন আপনি আর ভুলবেন না। আমরা ডে টু ডে লাইফে এই ধরনের কথা বাংলায় বলি, বাট ইংলিশে বলতে পারি না, জাস্ট প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে। সো প্রতিদিন আমি যদি আপনাদের এই ক্লাসগুলো নেই, মেইন ক্লাসের পাশাপাশি এই পার্টটুকু 5-10 মিনিট আমি আলোচনা করি, দেখবেন এটা শেখা হয়ে যাবে অটোমেটিক্যালি। একটু ফোকাস করেন। স্পোকেন রুলস 1, যেগুলো খুব বেশি ব্যবহৃত হয়। প্রথমত এই রুলস গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা আছে, এরপর এইটাকে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি কনভারসেশনে অ্যাপ্লাই করতে পারি মোটামুটি যতটুকু করা যায় আমি করেছি। তারপর আপনাদের সেলফ টেস্টের জন্য 7টি করে বাক্য দেওয়া আছে, যেটা আপনাদের নিজে থেকে করতে হবে। কত সুন্দর না? দেখেন, স্পোকেন রুলস 1 অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সেই সাথে এটাও। যেমন স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। লোকটি দয়ালু, সেই সাথে সৎ। দ্য ম্যান ইজ কাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট। মিনা চা বানাতে পারে, সেই সাথে কফিও বানাতে পারে। মিনা ক্যান মেক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি। ভার্বের দিকে ফোকাস রাখেন, ভার্বটা কোন টেন্সে আছে, কোন মডালে আছে, কোন প্যাসিভে আছে, এটা বুঝতে হবে। ছেলেটি চটপটে, সেই সাথে বুদ্ধিমান। দ্য বয় ইজ স্মার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে ইংরেজি বলতে পারে, সেই সাথে ফ্রেঞ্চও বলতে পারে। শি ক্যান স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। দেখেন কত সুন্দর। তারা আমাকে খাবার দিয়েছিল, সেই সাথে টাকাও দিয়েছিল। এই যে ভার্বটা কি দিয়েছিল, তার মানে পাস্ট টেন্স। দেওয়া ইংরেজি কি গিভ, গিভের পাস্ট ফর্ম কি গেভ, এটা বুঝতে হয়। দে গেভ আস ফুড অ্যাজ ওয়েল অ্যাজ মানি। আমার একটি ল্যাপটপ দরকার, সেই সাথে একটি মোবাইলও। আই নিড আ ল্যাপটপ অ্যাজ ওয়েল অ্যাজ আ মোবাইল। রিনা সুন্দর করে গান গাইতে পারে, সেই সাথে নাচতেও পারে। রিনা ক্যান সিং অ্যাজ ওয়েল অ্যাজ ড্যান্স বিউটিফুল। শিক্ষকটি কঠোর এবং সাথে যত্নশীল। দ্য টিচার ইজ স্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ কেয়ারিং। সে ফুটবল খেলে, সেই সাথে ভলিবলও খেলে। শি প্লেস ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ভলিবল। শহরটি সুন্দর, সেই সাথে পরিষ্কারও। দ্য সিটি ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিন। তাহলে সেন্টেন্স গুলো আপনারা দেখলেন। এবার এগুলো দিয়ে কিভাবে কনভারসেশন করে দেখেন, মানে যদি আপনি একটু কনভারসেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, এগুলোকে ধরে রাখতে পারবেন। রহিম এবং করিম বলছে, রহিম বলছে, ডু ইউ নো দ্য নিউ ম্যানেজার?
তুমি কি নতুন ম্যানেজারকে চেনো? হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্কিং। সুন্দর না? দেখেন তো, বাংলা দেওয়া আছে পাশে। আপনারা যত দুর্বল হন না কেন, প্র্যাকটিক্যাল ওয়েতে প্র্যাকটিস করলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। করিম বলছে ইয়েস আই হার্ড, হেয়ার্ড না কিন্তু এটা হার্ড, হি স্পিক্স ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। আমি শুনেছিলাম সে ইংরেজি বলে সাথে ফ্রেঞ্চও। রহিম বলছে মাই ব্রাদার ইজ আ ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ রাইটার, হি অলসো নোজ হিম। আমার ভাই একজন ডাক্তার সাথে একজন লেখকও, সেও তাকে চেনে। করিম বলছে উই নিড টাইম অ্যাজ ওয়েল অ্যাজ মানি ফর আওয়ার নিউ প্রজেক্ট। আমাদের সময় সাথে টাকাও দরকার নতুন প্রজেক্টের জন্য। করিম বলছে এক্স্যাক্টলি, আই এম লার্নিং পাইথন অ্যাজ ওয়েল অ্যাজ জাভা নাও টু হেল্প। করিম বলছে ডিড ইউ ভিজিট দ্য নিউ স্টোর? তুমি কি নতুন দোকানটিতে গিয়েছিলে? পাস্ট টেন্স। দে সেল বুকস অ্যাজ ওয়েল অ্যাজ স্টেশনারি। তারা বইয়ের সাথে স্টেশনারিও বিক্রি করে। ইয়েস, দ্য শপ ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ বিগ। করিম বলছে আই ইনভাইটেড মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস টু দ্য ওপেনিং পার্টি। আমি উদ্বোধনী অনুষ্ঠানে আমার বাবা মা সেই সাথে বন্ধুদেরও দাওয়াত দিয়েছি। রহিম বলছে গ্রেট, দে উইল প্রোভাইড আস দে উইল প্রোভাইড লাঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ ইভিনিং স্ন্যাক্স। তারা দুপুরের খাবারের সাথে বিকালের নাস্তাও দিবে। উইল প্রোভাইড, দিবে ফিউচার, হ্যাঁ। করিম বলছে আই লাইক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি সো আই উইল এনজয় ইট। আমি চা সেই সাথে কফিও পছন্দ করি, তো আমি এটা উপভোগ করব। এবার দেখেন এখানে সেলফ টেস্ট আছে, আপনারা করেন। তাহলে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি প্রতিটা রুলস, আপনারা ভেবে দেখেন এই অ্যাজ ওয়েল অ্যাজ যে ফ্রেজাল ওয়ার্ডটি আছে, এটার ফাংশন আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ছেলেটি মেধাবী সেই সাথে বিনয়ীও, কি হবে কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে দ্যাট? আমি আম সেই সাথে কাঁঠালও পছন্দ করি, কে বলতে পারবেন? সে একজন ভালো গায়ক সেই সাথে ভালো অভিনেতাও। পারবেন আপনারা? চেষ্টা করতে হবে। তারা আমাদের খাবার এবং সেই সাথে থাকার জায়গাও দিয়েছিল। আপনারা এটা একটা স্ক্রিনশট দেন, সব করে দিলে তো আর আপনারা পারবেন না, একটা স্ক্রিনশট দেন। বা এটা যদি মনে হয় শেখার ইচ্ছা থাকে দেন, না হলে দরকার নাই, আপনার ইচ্ছা। নিজে থেকে ট্রান্সলেট করার চেষ্টা করবেন, দেখেন আপনি পারেন কিনা। এরপর দেখেন এই যে হাউ অ্যাবাউট, এই প্রতিটা রুলস দিয়ে এগুলো করা আছে। আমি প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে দেখাবো, এইভাবে আপনারা দেখবেন এগুলো যদি করতে পারেন অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। আর বিশেষ করে মেইন ক্লাস যেটা দেখালাম রাইটিং এর পার্ট, এটা কভার করার চেষ্টা করবেন। আর আমি আপনাদের বলে রাখি, যারা একদম শুরু থেকে যদি কেউ প্রফেশনালি পেইড কোর্সটা করতে চান, নতুন ব্যাচ শুরু হবে, এখন ভর্তি চলছে 30 তারিখ থেকে, অর্থাৎ আজ শনিবার, আগামী বৃহস্পতিবার থেকে একদম নতুন ব্যাচের একটা ক্লাস শুরু হবে। টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা করতে চান, শুরু থেকে প্রফেশনাল হতে চান, আপনি স্টুডেন্ট, টিচার, হাউস ওয়াইফ যে কেউ করতে পারবেন। এটা 3 মাসের কোর্স, প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। বৃহস্পতিবার থেকেই শুরু হবে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রেন্ট, এই কোর্সটা সেইভাবেই ডিজাইন করা হয়েছে যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন এবং আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। আর এই রাতেই ক্লাসগুলো হবে, রাত 9টায় নতুন ব্যাচটা শুরু হবে, একদম রাত 9টাতেই শার্প টাইমে। আর ক্লাসগুলো এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইড আমি নিয়ে থাকি। প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাস শেষে রেকর্ড প্লাস পিডিএফ ফাইল আপনারা পাবেন। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি দেখাবো। স্পোকেন, রিডিং, রাইটিং, গ্রামার, স্পিকিং, প্রত্যেকটা বিষয় অনেক ভালোভাবে আপনারা কভার করতে পারবেন। এবং এখানে টোটাল 70টা ক্লাস আছে, আমি আগেও বলেছি। মেইনলি প্রথম 10, মানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস পাবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, এরপর 30টি ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, 10টি ক্লাস থাকবে রাইটিং এর উপর, 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনের উপর, প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন আপনার ওরাল ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। আমরা অনেকে ইংরেজি শিখি কিন্তু স্পিকিং এ ভয় পাই, করতে পারি না। এখানে আপনাকে দিয়ে আমি কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন প্লাস প্রেজেন্টেশন দেওয়া হবে। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যারা আগের ব্যাচগুলোতে ভর্তি হতে পারেননি টাকার সমস্যার কারণে বা সময়ের প্রবলেমের কারণে, তারা যদি চান এই নতুন ব্যাচে একদম শুরু থেকে ক্লাস করতে পারবেন। 2000 টাকা কোর্স ফি। যদি একসাথে না পারেন আমি এই সুযোগটাও দেই, আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন।
এই দুইটা নাম্বারে বিকাশ নগদ আছে, সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আগামী বৃহস্পতিবার থেকে আপনারা ক্লাস করতে পারবেন। যদি কেউ মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক বল আমি শিখতে চাই, যারা আগে আমার ফ্রি ক্লাস করেছেন, যদি ধারাবাহিকভাবে শিখতে চান, প্রফেশনাল হতে চান, যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজ থেকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে চাই, তারা আসতে পারেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি, এতটুকু বলতে পারি। আদারওয়াইজ আপনি ফ্রিতে আজকে আমার কাছে ফ্রি ক্লাস করছেন, কালকে হয়তো এরকম অন্য একটা জায়গায় করবেন, পরের দিন হয়তো ইউটিউবে একটা ক্লাস আসবে আপনার সামনে, তারপরের দিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস দেখবেন। বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেখাটাকে আপনি শেষ নামাতে পারবেন না। বাট আপনি যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, অবশ্যই ধারাবাহিকভাবে এগোতে হবে। আপনাকে জানতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, শুরুটা কোথায়, শেষটা কোথায়, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, এবং প্র্যাকটিক্যাল ওয়েতে ডেভেলপ করতে হবে। তাহলে আপনি অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। তো যাই হোক, যারা আসবেন তারা জানাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, দুইটা নাম্বার দেওয়া আছে, 01997356957। যারা বাইরের কান্ট্রি থেকে আসেন তারাও ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও করতে পারবেন। এছাড়া এই যে বিষয়গুলো দেখাচ্ছে, এগুলোর পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। এছাড়া আমার লেখা একটা বই আছে, এটাও আপনারা আগেও দেখেছেন। যারা একদম প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই আমি যা যা পড়াই, যা যা দেখাই, আমার এই বইটাতে আছে। গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং প্লাস ভোকাবুলারি। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এটা হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। এটাতে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, রিডিং সবকিছুই আছে। তো যাই হোক, আহ যারা করতে চান কোর্স জানাবেন। আগামী 30 তারিখ বৃহস্পতিবার থেকে একদম নতুন বেসের ক্লাস শুরু হবে। তো এতটুকু আমি বলে রাখলাম। দ্যাটস অল ফর টুডে। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে